আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজকে একটা নোটস দিছি, বুঝছেন? এখন হয়তো গ্রুপে যায়নি, কিন্তু একটু পরেই যাবে। একটা নোটস দিছি কিন্তু আজকে, হ্যাঁ, আসছেন যখন প্রশ্ন নিয়েছেন। না, ওটা অস্পষ্ট বলতে হচ্ছে ওই ও যেটা ফটোকপি করছিল, ফটোকপিটা অস্পষ্ট ছিল। ফটোকপিটা অস্পষ্ট ছিল, এমনি না। হ্যাঁ, একসাথে দুইটা নিয়ে নেন, এখন আরেকটা বাকি আছে। আর হচ্ছে আপনাদের এই এই সপ্তাহে এটা দিছি, আর আগামী সপ্তাহে যে এই যে এতদিন ধরে আপনারা ড্রয়িং আসতে পারেন না, ড্রয়িং অ্যাটেন্ড করতে পারেননি, হ্যাঁ, তা এইগুলোরই পুরো একটা নোটস আবার দিব, যেগুলো আঁকানো হচ্ছে, হ্যাঁ, বা যেগুলো সিলেবাসে আছে, সেইগুলারই আবার একটা নোটস যাবে, সেটা আপনাদের প্রত্যেকের কাছে কপি রেখে দেবেন। বুঝতে পারছেন? কারণ এখানে ক্লাসে আঁকছি, হয়তো সবাই শিখে যাচ্ছে, কিন্তু চোখের সামনে থাকলে নিজেদের আর সুবিধা হয়, যেটা একদম একটা আঁকা ছবি চোখের সামনে থাকলো, হ্যাঁ, সেটা আঁকতে সুবিধা হয় নিজেদের মতো। আপনি ওরকম যাবেন না, আপনি প্রয়োজনে সামনে বেঞ্চ আগাই নিয়েও বসতে পারেন, হ্যাঁ। কি কি করছেন? ওই ফিগার করছেন, তাই তো? এখন স্মুথে আসছি আমরা, এতদিন টুকটাক অনেক কিছু আঁকছি, এখন থেকে যেটাই করব আমরা পুরো সিলেবাসটা ফলো করেই করব। সিলেবাসে যেগুলো আছে এখন শুধু সেগুলা করব আমরা। ফার্স্ট ইয়ার কিন্তু যেটা ইচ্ছা সবকিছুই আঁকছি, এখন আমরা এই সেকেন্ড ইয়ারে আসছি, এখন আমরা সিলেবাসটাই ফলো করব। সিলেবাসটা কি কখনো কেউ খুলে দেখছি যে আমাদের কি কি আছে? সিলেবাসটা নিজেরাও একটু দেখবো। রিটেন হবে চারটা। ইংলিশটা করতেছেন তো? ইংলিশ সহ চারটা হচ্ছে রিটেন। হুম। হুম। হুম, হুম। ইংলিশে প্রবলেম আছে দেখি, ইংলিশ কিন্তু জিনিসগুলো কিন্তু সোজা সোজাই জিনিস পড়ে, খুব কঠিন জিনিস কিন্তু দেয় না। যাদের একটু ইংলিশে নলেজ আছে তারা না পড়েই পারবে। যাদের বিশেষ করে গ্রামেটিক্যাল, কারণ এখানে গ্রামেটিক্যাল গুলো তো বেশি থাকে, একটু গ্রামেটিক্যাল নলেজ থাকলেই যাদের আছে তারা এটাতে সহজে পেয়ে যাবে। স্যার, এত শুনে আসলাম না। হ্যাঁ, হ্যাঁ। ইংলিশ। আচ্ছা শোনেন, আপনাদের হচ্ছে একটা সাবজেক্টের নামই হচ্ছে ড্রয়িং। বিষয় কোড হচ্ছে 12-12-3। ঠিক আছে? বিষয় কোড হচ্ছে 12-12-3। বিষয় কোডটা হচ্ছে 12-12-3। তো রাখলাম না। এখানে আপনাদের হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে হচ্ছে তৈজসপত্র, ব্যবহারিক সামগ্রী, রেখার সাহায্যে অঙ্কন। ঠিক আছে? আমার কথা খেয়াল করেন যে আমাদেরকে ড্রয়িং সাবজেক্টে আছে এক দাগেই আছে তৈজসপত্র, ব্যবহারিক সামগ্রী, রেখার সাহায্যে অঙ্কন করতে হবে। এটাকে হচ্ছে কোনো কালার করতে হচ্ছে না আমরা, স্কেচও করব না, রেখার মাধ্যমে, যেটাকে আমরা লাইন ড্রয়িং বলি। ঠিক আছে? যেটাকে লাইন ড্রয়িং বলি, ওই লাইন ড্রয়িং এর মাধ্যমে এটাকে আঁকতে হবে। এখন তো ম্যাডাম, ওই যে খাতা উল্টে গেছে। জি জি। খাতা খাতা উল্টো দেখা
এতক্ষণ ঠিক, এতক্ষণ স্যার করা ছিল ঠিক ছিল না? আগে তো বললো উল্টো ছিল, তাই করে দিয়েছিল স্যার। না, সেটাই তো বলছি, এটা তো আমাদের স্যার কি এইভাবে রেখে করেছিল হ্যাঁ, নাকি? সাইড এইভাবে না, স্যার তো ক্যামেরা ঘুরাইনি। করাই দিয়েছিল করে। না, আমি আসার আগে তো স্যার আর ঘুরাইনি, স্যার করার পরে। এটা তো উল্টোই তো নেই আছে, আমি জানি আসলে লেখাটা ওদের কাছে, ওরা ড্রয়িংটা ওদের কাছে সোজা লাগে, লেখাটা হচ্ছে উল্টো লাগে, সেজন্য এটা হয়েছে। লেখাটা উল্টো লাগে তাই। আচ্ছা ঠিক আছে, আমরা আঁকার সময় বুঝতে হবে। এখন তৈজসপত্র, এর মধ্যে তৈজসপত্র বলতে আমরা কি কি বুঝতেছি? আমরা হচ্ছে আপনার চেয়ার আঁকছি না? চেয়ার আঁকছি আমরা, চেয়ার যখন আঁকছি আমরা বেঞ্চও আঁকতে পারবো, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলোকে আমরা তৈজসপত্রের মধ্যে দিচ্ছি। আমরা এবার মনে করেন ব্যবহারিক সামগ্রী, আমরা কাপ পিস আঁকা শিখছি। আমি কিন্তু যেগুলো নাম বলছি, আমরা যেগুলো আঁকা শিখছি সেগুলো থেকে আমরা কাপ পিস শিখছি, বাটি শিখছি, চাইলে একটা চামচ আঁকতে পারবো, ঝুড়ি আঁকতে পারবো, প্লেট আঁকতে পারবো, এই জিনিসগুলাই। ঠিক আছে, আমাদের এইগুলো প্র্যাকটিস করতে হবে। আর তারপরে হচ্ছে আছে প্রকৃতি অনুশীলন, যেমন গাছপালা, ফুল, লতাপাত্রা প্রভৃতি। এইগুলা কিন্তু সমস্ত কিছু আমাদের শুধু লাইন ড্রয়িং এ শিখতে হচ্ছে, কারণ এখানে আমরা কোনো কালার ইউজ করবো না, কিছু না। আমাদের এই যে লাইন ড্রয়িং বলি, এইটা কিন্তু আমাদের আমাদের পুরো নিবন্ধনটাকে মাথায় রেখেই কিন্তু করা হয়েছে। কারণ নিবন্ধনে কিন্তু আমাদের প্রচুর লাইন ড্রয়িং এর কাজই থাকে, নিবন্ধনে কিন্তু বেশিরভাগ পুরো লাইন ড্রয়িং, এখনো পর্যন্ত কালারটা দেয় না। একদম সর্বপ্রথম যেটা হয়েছিল সেটাতে জানা গিয়েছিল যে কালার দিয়েছিল, সেটা হচ্ছে ফুল লতা পাতা যে নকশাটা আছে না, ওইটাতে কালার দিয়েছিল, তাও উল্লেখ করে দিয়েছিল দুইটা কালার। তাদের এর মতো নিজেদের ইচ্ছা মতো অনেকগুলা কালার ব্যবহার করতে পারবো না, কিন্তু তারপর থেকে এই পর্যন্ত আজ অব্দি কখনো কালারের কাজ দেয় নাই। লাইন ড্রয়িংটা বেশি ফোকাস করে নেয়, কারণ লাইন ড্রয়িং এ ভুলটা ধরা যায় বেশি। আর আপনি কেমন আর্টিস্ট সেটা আপনি পেন্সিলের দাগ দেখলে বোঝা যায়, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে এই জন্য আমাদের এখন একটু চেষ্টা করবো, আমরা কালারে আসছি কিন্তু আমরা চেষ্টা করব লাইন ড্রয়িং এর কাজগুলো খুব ভালো করে করার। যেমন আমি আবারও বলতেছি, আমাদের দুই থেকে আছে যে গাছপালা, ফুল, লতা পাতা আর ইত্যাদি, ঠিক আছে? তারপর হচ্ছে পরিপ্রেক্ষিত অনুশীলন। আমরা হচ্ছে পরিপ্রেক্ষিত করছি না, পরিপ্রেক্ষিত মনে করেন আমরা ওই যে একটা যে তৈজসপত্র করছি আমরা, ওইটা দিয়ে কিন্তু পরিপ্রেক্ষিত করব। আলাদা করে নতুন কিছু করার দরকার নেই। আমরা চেয়ার আঁকবো, চেয়ারের পরিপ্রেক্ষিত দিব, টেবিল আঁকলে টেবিলের পরিপ্রেক্ষিত দিব, বিভিন্ন আকৃতির বক্স থেকেও পরিপ্রেক্ষিত দিতে পারবো। এমনকি মনে করেন ঘর বাড়ি ইত্যাদি, আমরা একটা যদি বলি আমাদের পরিপ্রেক্ষিত দিচ্ছে, আমরা টেনশনে পড়ে যাই না যে আমি তো পরিপ্রেক্ষিত করি নাই, পরিপ্রেক্ষিত কি করব? কিন্তু পরিপ্রেক্ষিতে কিছু না, আমরা একটা ঘর এঁকেও তো পরিপ্রেক্ষিত আঁকতে পারি। একটা রেল ছবি দেখলাম। হুম হুম। একটা রেল লাইনের ছবি দেখলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, ও তো আপনি যেটা পারেন, আমি জাস্ট আপনাদেরকে সিম্পল ভাবে বোঝাচ্ছি। মনে করেন একটা ঘর এঁকেও কিন্তু পরিপ্রেক্ষিত হয়ে যাবে, একটা ঘর দিয়েও পরিপ্রেক্ষিত হবে। এখন এই দেখেন, ঘরের মধ্যেই পরিপ্রেক্ষিতে বোঝায়, আমরা এই দাগটা বড় দিয়েছি, এই দাগটা ছোট দিচ্ছি, এই দিক থেকে ছোট হয়ে গেছে, এই দাগটা ম্যাডাম ওই ছোট। উল্টাই দেখাচ্ছে ম্যাডাম। হ্যাঁ, উল্টাই দেখাচ্ছে ও, উল্টো দেখাচ্ছে। কি ব্যাপার? ফোন উল্টা করে ধরেন, ফোন উল্টা করে ধরলেই তো শুধাই যাচ্ছে। যদি এইটাই, এইটা যদি এইভাবে না দিই, এই ভিডিওটা যখন আপনার পান তখন আপনাদের এটা উল্টা হয়ে যায় বলে এটা করা হয়। না, আপনারাই বলছি না, মানে আমাদের কথা বলছি, যারা আচ্ছা দেখছে ঠিক আছে, তাদের ফোন ওকে উল্টা ওকে করে ওকে। ধরছে। আচ্ছা ধরেন এইটাকে, এই ঘরটাতে আমি কিন্তু জাস্ট আঁকা শেখাচ্ছি না, আপনারা তো ঘর আঁকতে পারেন, আমি জাস্ট বোঝাচ্ছি এখান থেকে পরিপ্রেক্ষিত। অতএব দেখেন আমাদের ঘরটা আঁকানোর মধ্যেই কিন্তু পরিপ্রেক্ষিত চলে আসছে। পরিপ্রেক্ষিত মাথায় আসলে আমরা অনেক কঠিন কিছুতে চলে যাই, সবসময় চিন্তাধারা থাকে। অতএব এই কিন্তু আমাদের পরিপ্রেক্ষিত কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে? আমরা অনেক সময় নর্মালি সবাই ঘর আঁকি, এইটা কিন্তু পুরা ভুল। এই যে ঘর আঁকি, এই যে সবগুলা দাগ ধরেন আমরা যদি একই রকম দিই, এইটা কিন্তু পুরা ভুল। আমি কিন্তু ঘর আঁকানোর সময়ও দেখিয়েছি যে আমরা ঘর আঁকবো এইভাবে। অতএব পরিপ্রেক্ষিত কিন্তু অলরেডি আমরা একটা শিখে আছি, আমাদের সিলেবাসেও ঘরটাকে উল্লেখ করা হয়েছে পরিপ্রেক্ষিতের মধ্যে। যেমন হচ্ছে আছে আপনার বিভিন্ন আকৃতির বক্স, আমরা বক্স আঁকতে পারি। একটা বক্স থেকেও কিন্তু এই যে আমরা যদি একটা নর্মালি একটা বক্স আঁকি,
কিছুই না, আমরা যদি নর্মালি একটা বক্স থাকি, এই যে এইভাবে, এইভাবে কিন্তু আমরা একটা বক্স রাখতে পারি। এবার মনে করেন এইটাকে আমরা যদি একটা ইটও আঁকি, ইট দিয়েও আমরা পরিপ্রেক্ষিত করতে পারি। ধরেন এটা একটা নর্মালি বক্স রাখলাম, আমরা যদি একটা বাক্স মনে করেন, এই যে এইটা আমরা এইটা এইটা দিয়ে আমরা এখন একটা বাক্স আঁকতে পারবো। বাক্সটাকে যখন আঁকবো তখন এটাকে আমরা কিন্তু একটা বাক্স এঁকে ফেলছি। এখন ধরেন আমাদেরকে যদি বলা হয়, দেখেন আমি একটা কথা, আমরা প্রথমে এইটা কিন্তু একটা তৈজসপত্রের মধ্যে, আমি কিন্তু আবার একটাকে ব্যাক করতেছি। দেখেন আমাদের প্রথমে বলছে যে আমরা একটা তৈজসপত্র, ব্যবহারিক জিনিসপত্র, তাহলে আমরা এটার মধ্যে সেটা পাচ্ছি। আমরা যদি এটাকে পরিপ্রেক্ষিত করি, আমরা এটাকে আবার পরিপ্রেক্ষিত পাচ্ছি। যদি আমাদেরকে এখন বলা হয় আলো ছায়া টোন দেখাইতে, তখন কিন্তু সেম জিনিসটা দিয়ে আমরা আবার আলো ছায়া টোনও দিতে পারি। তাহলে আমাদের কিন্তু অনেক বেশি কিছু শেখা লাগছে না। দেখেন আমরা কিন্তু এখানে ছায়া দিলাম, ছায়া দিয়ে জাস্ট এটাকে আবার আলো ছায়া টোনে নিয়ে চলে আসলাম। অতএব একটা জিনিস দিয়ে কিন্তু করতে পারি। আমাদের ঘরটাও কিন্তু সেই একই ভাবে, ঠিক আছে, ঘরটাও কিন্তু সেই একই ভাবে আমরা আঁকতে পারি। ঠিক এরকম যে জিনিসটা আঁকবো, আপনি একটা জিনিস করবেন আর মাথায় রাখবেন সেইটা দিয়ে আমাদের কত কিছু হইতে পারে। ঠিক আছে, যদি স্কেচ বলেন যে হ্যাঁ একটা জড় বস্তু এঁকে সেটাকে স্কেচ করতে হবে, হ্যাঁ ওকে, তখন আপনি এরকম ধরেন, আপনি শুধু একটা, আমি কিন্তু বলছি না যে সবসময় বাক্সই আঁকবেন, আমি শুধু বোঝাচ্ছি যে একটা জিনিস দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কতগুলো আঁকতে পারি। মানে এখন সামনে পরীক্ষা, আর পরীক্ষার পরে আমরা নিবন্ধন প্রস্তুতি নেব, আর এখান থেকে বেরোয় গেলে কিন্তু আপনাদেরকে আর আমি পাচ্ছি না। অর্থাৎ এখন আমি যে কথাগুলো বলতেছি, এখন মনে হচ্ছে কথাগুলো খুবই সাধারণ, খুবই হয়তো মূল্যহীনও মনে হইতে পারে, কিন্তু সময়ে বুঝবেন কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। অতএব অনেক বেশি কিছু এঁকে নিজেকে প্যারার মধ্যে না রেখে অল্পের থেকে একটা জিনিস দিয়ে আমি যেন 10টা জিনিস করতে পারি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন মনে করেন আপনি বাক্স আঁকা শিখতেন, আপনি কিন্তু জানেন বাক্স, এই বাক্স শেপটা দিয়ে আমরা অনেক কিছু আঁকতে পারি। আপনি এই শেপেই কিন্তু আপনি চেয়ার আঁকতে পারেন, যারা আমরা এমনি আঁকতে পারি। এবার মনে করেন এই যে বাক্স শেপটা দিছি না, এই শেপে কিন্তু আমরা চেয়ার আঁকতে পারি। এই দেখেন এখান থেকে চেয়ারের পেছন সাইডটা উঠলাম, আমরা তো চেয়ার শেষে মাপে করছি, মাপে করছি না, এই দেখেন মাপে কিন্তু করছি না, এই শেপেই কিন্তু চেয়ারটা উঠলাম। দেখেন চেয়ারের পেছনটা করে ফেললাম, ফেলছি না। এখন এই যে বাক্সর এই জায়গাগুলা আমাদের কিন্তু চেয়ারের ব্যাক সাইড হয়ে গেছে। এই যে এইখান থেকে দেখেন বাক্সর ঢাকনাটা কিন্তু একটু বাইরে বের করে রাখছি, দেখছেন, তাহলে এটা কিন্তু আমাদের চেয়ার হয়ে যাচ্ছে। এই যে দাগটা দাবাইছিলাম, এইখান থেকে চেয়ারের পায়া করব। দেখেন যে পারেই না চেয়ার আঁকতে, মাপও জানে না, আমি ধর মাপে শেখাইছি, যে মাপও জানে না সেও কিন্তু এখান থেকে আঁকতে পারবে। দেখেন এই কিন্তু আমাদের একটা চেয়ার হয়ে গেছে, গেছে না। এখন আমি পারি, আমি আরো সুন্দর করছি, চেয়ারের পায়াগুলা সুন্দর করে করে দিব। আইসক্রিম করি আছে না, এক আছে না সাইডে আমাদের আইসক্রিম করি। চেয়ারের পায়া দেখা গেল। দেখেন আমি তাহলে কি করছিলাম, আমরা ফার্স্টে একটা বাক্স আঁকছি। এবার বলি, এবার এই বাক্সের শেপটা তো আর আমাদের থাকবে না, আমরা যখন আঁকবো তখন হয়তো শুধু এইটুকু রাখবো। এই দাগটা বাদ দিলাম, এই দাগটা বাদ দিলাম, ঠিক আছে, আমরা এভাবে আঁকতে পারবো। কেউ কিছু বলছেন? ছবি আঁকাটা হচ্ছে এমনই একটা জিনিস, একদম কঠিন কিছু না, আবার খুবই সাধারণ, তার জন্য একটুখানি শুধু মাথাটা খেলাইবো আর কিচ্ছু না। সামান্য একটা জিনিস যে আমরা একটা বরফি, আমরা যাকে মনে করেন খুবই সাধারণ, আমরা একটা বরফি আঁকি না, ধরেন এরকম হচ্ছে আমরা যারা হচ্ছে বিশেষ করে বাসায় মেয়েরা যারা কাজ করি তারা কিন্তু এরকম বরফি মতো, যে আমরা সুজির বরফি কাটি, ডাউলের বরফি করি, ঠিক এই বরফি শেপটাই যদি আমরা দিই, ঠিক আছে, এই শেপটাই যদি দিই, এইটা দিয়েই কিন্তু আমরা সব আঁকতে পারছি। এই শেপটা দিয়ে আঁকছি, কিন্তু এটা দিয়ে আমাকে টুলও আঁকতে পারি। এবার বলি আমরা যদি একটা টুল আঁকি, চেয়ার আঁকলাম না, যে চেয়ার আঁকতে পারতেছি সে টুল আঁকতে পারবো না। ধরেন আমরা একটা টুল আঁকলাম, ব্যাস মিটে গেলে একটা টুল এঁকে ফেললাম, ব্যাস। এবারে হচ্ছে এগুলা কিন্তু সব আমাদের একই সাথে কাজ হচ্ছে, আমাদের ত্রয়োদশপত্র হচ্ছে, আমাদের হচ্ছে জড়ও আঁকতে পারতেছি, আমরা এটা থেকে পরিপ্রেক্ষিত পারতেছি, আমরা এটা থেকে আলো ছায়ার জন্যও যেতে পারতেছি। আমার কথাগুলো কি বুঝতেছি? এবার ধরেন এই চেয়ারটা এইভাবে আঁকছি, আমরা যদি এবার চাই
যে ধরেন একটা বেঞ্চ রাখবো, ধরেন শুধু একটা বেঞ্চ রাখবো, বেঞ্চটাকে আমরা এতক্ষণ ধরে আঁকছি ওই পাশে, এবার ধরেন এইভাবে দিলাম, কিছুই না কিন্তু, কিছুই না, দেখা যাচ্ছে না, ছোট করে আঁকি। ধরেন আমার যারা হচ্ছে পার্কে যে বা প্ল্যাটফর্মে অনেক জায়গায় আমরা বসি, যে রেল স্টেশনে যেরকম আমরা বসি, সেখানে কিন্তু আমাদের এই ধরনের বসার জায়গাগুলো থাকে। ঠিক আছে, এই ধরনের বসার জায়গাগুলো থাকে। ব্যাস, আমি দেখেন আমরা এখানে কিন্তু এরকম নর্মালি ভাবে একটা বসার জায়গা আঁকাই ফেললাম। এগুলো কিন্তু জাস্ট স্ট্রাকচার। সৌন্দর্য হচ্ছে নিজের কাছে নিজে কিভাবে আপনি জিনিসটাকে আরো সুন্দর করে করে আঁকবেন। বোঝা গেছে? দেখেন এই শুধুমাত্র এই দাগের এটা ফলো করে আমরা এটা করতেছি। তাহলে এই যে দেখেন, আগে করছি এইভাবে কিন্তু আমরা চেয়ারও আঁকতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা চেয়ারও করতে পারবো যদি এইভাবে গেলাম। এগুলা ধরেন টোটালি মাপ ছাড়া নিজেদের নর্মাল ভাবে আঁকাটা। এখানে কিন্তু চেয়ারের আমার পায়া বেশি দেখা যাচ্ছে না, এখানে মাত্র ধরেন দুইটা পায়া দেখা যাবে। মানে এইটাকে বেশি চিকন লাগতেছে। আমরা যারা একদমই পারি না, তাহলে এইভাবে কিন্তু চেয়ার এঁকে দিতেই পারি, সবসময় মাপেরও প্রয়োজন হবে না। এভাবে ধরেন চেয়ার কি কোনো ভুল না। এখন এই জিনিসটাকে ফলো করে মনে করেন আমি যদি চাই এখানে কিন্তু একটা ফিগারও আঁকতে পারি, যে একটা মানুষ একটা চেয়ারে বসে আছে, তখন কিন্তু আমার চেয়ারে খুব বেশি অংশ দেখা যাবে না। যেমন ধরেন আমি চেয়ারের এখানটাতে এই হাইটটা বুঝছি, মাথাটা রাখবো এমন জায়গায়, অতএব আমি আগের থেকে একটু মুছে ফেললাম। ধরেন এখানে মানুষের মাথাটা থাকতেছে, এখানে গলা আসছে, এখান থেকে বডি, ধরেন এখানে বডি, এখান থেকে মানুষটা যে বসা আছে সেই বসাটা দেখাবো। এগুলো মুছে দিলে বুঝতে পারবেন, মুছে দিচ্ছি আমি। মানুষের শরীর যতটুকু জায়গায় আছে ততটুকু জায়গায় আমার চেয়ারটা থাকবে না। আপনাদের গ্রুপে দেখেন একটা নোটস যাচ্ছে, আপনারা যদি নোটসটা গ্রুপে চলে যায় আমাকে সঙ্গে সঙ্গে বলবেন, আমি তখন একটু নোটস নিয়ে আলোচনা করব। আপু এই পর্যন্ত আপনি কয়টা নোট দিছেন? আমার একটা আমি আজকেই দিলাম, আর এর আগে স্যারের একটা দেয়া আছে, দুইটা হচ্ছে নোটস। টোটালি দেখেন দুইটা আছে। আসলে অনেক বেশি মোছা লাগতেছে, চেয়ারটা আগে আগে আগায় ফেলছি তো, ওই জন্য বোঝা যাচ্ছে না ওইভাবে। আমি ফিগারটাকে একটু বুঝাই দিই। কিন্তু এ পাশেও আসতে পারতেন, দেখতে সুবিধা হতো, এপাশে বসতে পারতেন। এখন যেখানে আমার হাত আছে এই জায়গাগুলো নিশ্চয়ই চেয়ারটা দেখা যাবে না। এখান থেকে ধরেন এই পায়ের জায়গাটা, চেয়ারটা দেখা যাচ্ছে শুধু এইটুকু জায়গা। হ্যাঁ, আজকে দেখাইছে, কত জানি না, তাই তো দেখাইতাম না। না, আমি জাস্ট চেয়ারটা করছি, দেখেন চেয়ারটা করার পরে
ফিগারটাকে এখানে, তাহলে আমাদের কতটুকু তখন দেখা যাচ্ছে? এই পাশে তো পায়াটা দেখাই যাচ্ছে না, এইটুকু দেখা যাচ্ছে। তো এই চেয়ারটা তখন এই জন্য প্রয়োজন হবে। তাহলে সিলেবাসের পরে কি আছে? আজকে তো তাহলে বলেন আমরা খুব ছোট্ট ভাবে আমাদের পুরো একটা সাবজেক্ট শেষ হয়ে গেল, কারণ স্যার পড়াই দিয়ে গেছেন হচ্ছে ফিগার ড্রয়িং, মানব ফিগার, এগুলো হচ্ছে স্যার করাই দিয়ে গেছেন, তাই না? এই যে স্যার এগুলা করাই, এগুলা করে রেখে গেছেন। তো আমাদের পুরো সিলেবাস, একটা সাবজেক্ট কিন্তু আমরা আজকেই শেষ করে ফেললাম। যেমন ধরেন তৈজসপত্র, যেটা আমি বলছি যে তৈজসপত্রের মধ্যে শুধু আমরা সবই আঁকি, কেউ যদি না পাই সেটা বলেন। তৈজসপত্রের মধ্যে আমাদের এখানে হাঁড়ি বাটি সবকিছুই থাকতে পারে, বাটি থাকতে পারে। ধরেন আমাদের একটা বাটি আমরা বাটি, এগুলো তো সবাই আঁকতেই পারি। ছিল না, হ্যাঁ, প্রথম সেমিস্টারে ছিল। হ্যাঁ, এগুলো তো আমাদের ছিলই। এর আগে মনে করেন বাটি আঁকলাম, গ্লাস আঁকলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবার ধর এই বাটি যে আঁকতে পারি, সে তো দীপ দিয়ে ফুলের সাজিয়ে আঁকতে পারবো, তাই না? ফুলের ঝুড়ি সে দীপ দিয়ে আঁকতে পারবো। বাটি আঁকতে পারলে ওটা আঁকতে পারবো। এবার যদি এই বাটি আঁকতে পারি, ধরেন বাটি আঁকছি, বাটি আঁকলে কিন্তু কাপ পিসও আঁকতে পারতেছি। দেখেন একটা জিনিসের শুধু খেয়াল করেন যে না, আমরা একটা জিনিস দিয়ে কত কিছু আঁকতে পারতেছি। এই যে এটা মুছে দিলাম, আমরা কাপ পিসও আঁকতে পারতেছি। একটা বাটি আঁকতে পারলে অলরেডি আমরা একটা কাপ পিস আঁকতে পারছি। তো এখানে দেখেন আমাদের তৈজসপত্র কয়টা শিখে ফেললাম। এইটা দিয়ে একটা প্লেট শিখে ফেলতে পারবো। এ ধরেন একটা কাপটা আলাদা শিখলাম, বাটিটা আলাদা শিখলাম, একটা ফুলের ঝুড়ি শিখে গেলাম, মানে একসাথে কাপ পিস শিখে গেলাম। গ্লাস তো আমরা পারি, বালতি আমরা পারি, চেয়ার টেবিল গ্লাস এগুলো পারি। তো এই এই ধরেন আমাদের একটা সাবজেক্টে। এটাই বড় হয়ে দিলেই যাবে, হ্যাঁ, বালতি এটা বড় হয়ে দিলেই যাবে বালতি। হ্যাঁ, বালতি, এবার মনে যে গ্লাস রাখতে পারি সে বালতি রাখতে পারবো। এখন আমরা যদি কেউ যদি মাপ জেনে রাখতে চান, তাহলে মাপটা মৌখিক ভাবে বলে দিচ্ছি। ধরেন গ্লাসের ওপরটা নিব, এইটা নিব 0 থেকে 6, মাঝখানে 3 ফোঁটা দিব, ঠিক আছে? এইটা নিব হচ্ছে 8, এই দাগটা নিব 8, আর এখানে এসে নিব হচ্ছে 4। তাহলে 0 থেকে 4, মাঝখানে 2 ফোঁটা। যদি কেউ মাপে শিখতে চায় বা মনে করেন কেউ ড্রয়িং করেন, কোনো বাচ্চাকে শেখাইতে চান, তখন আমাদের মাপগুলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মাপে শিখলাম আমরা। তারপরে এই যে গ্লাসের গেল, এইটার থেকে রাউন্ড করে দিলাম নিচে, এই দুইটা কর্নার মিলাই দিব, ঠিক আছে? এবার যদি মনে হয় এটা তো আমাদের টিনের গ্লাস হইলো, কারণ আমাদের ভেতরে কিছু দেখা যাচ্ছে না। যদি কাঁচের গ্লাস হয় তখন কিন্তু এইটা আবার রাউন্ডে কিন্তু নিচে ওপর দুই জায়গায় এটা বুঝতে হবে। এখানে যদি আমরা পানি রাখি, ব্যাস, ঠিক আছে? যদি মাপের প্রয়োজন এইটা। এবার যদি আমরা বালতি আঁকি, তখন নিচেরটা এত বেশি দিব না, উপরে 6 নিয়েছিলাম না, নিচেও 6 নিব। ধরেন এখানে নিলাম 0 থেকে 6, আবার এখানে নিচ্ছি, আবার নিলাম, এটাও নিলাম, মনে করেন 0, এইটাও নিচ্ছি 6, এই দাগটাও যা নিয়েছি এই দাগটাও সেটা নিয়েছি, আর এখানে নিব 4, 0 থেকে 4। এখন বালতির এই জায়গাটা ঠিক গ্লাসের মতো করেই দিব। এখন আমরা যদি এইটাকে, একটু আগে কাঁচের গ্লাস আঁকলাম, আমরা এটাকে স্টিলের বালতি আঁকবো, সেক্ষেত্রে এই দাগগুলা যেন আমাদের সুন্দর সমান থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবো, এই দাগটা মুছবো না, ভেতরটা মুছে ফেলবো, এই দাগটা মুছবো না, এই দাগটা থাকবে, এই দাগটা থাকলো, আর এ পাশে এসে আরেকটা দাগ দিলাম। কেন দিব? টিনের বালতিতে এরকম জয়েন্ট থাকে না, ওই জয়েন্টটা বোঝাবো। দেখেন ছবি আঁকা হচ্ছে নিজের কাছে সৌন্দর্যের ব্যাপার, নিজে কতটা সুন্দর করে পারেন। তারপরে বালতির এই হাতলটা আঁকবো,
ব্যাস, বোঝা গেছে। তাহলে আমরা গ্লাসটাও মাপে দেখে নিলাম। বালতির এটা কিন্তু আপনার পুরো স্কেল দিয়েই আঁকবেন, কোনো সমস্যা নাই, পুরা স্কেল ইউজ করে আঁকতে পারবো। তাহলে গ্লাস নিয়েছিলাম 6 8 4, বালতি নিয়েছি 6 6 4। আবার কিন্তু চাইলে আমরা ফুলের টবও আঁকতে পারি। ফুলের টব যদি মাপে শিখি তখন এটা কিন্তু এমনি হাতেই আঁকতে পারবেন। আমি জাস্ট মৌখিক একটা মাপ দিয়ে বলে রাখছি যে এটা যে সবসময় আঁকবেন সেটা না, আপনি নিজে শিখে রাখার জন্য, কাউকে শেখানোর জন্য শিখে রাখতে পারেন। ধরেন যদি ফুলের টব আঁকি, ফুলের টবের মাপ যদি জানতে চাই আমরা, ফুলের টবে এই দেখেন গ্লাসের মাপটা মনে রাখবেন, গ্লাসে ওপরে নিয়েছিলাম 6 আর এই লম্বা দাগটা নিয়েছিলাম 8। ফুলের টবে নিব এই ওপরেরটা 8, উপরের দাগটা দিব 8, মাঝখানে হচ্ছে 4 থাকছে, এটা 0 থেকে 8 8 8 নিয়েছি, 8 সেন্টিমিটার নিয়েছি। 4-এর এখান থেকে এই লম্বা দাগটা নিব হচ্ছে 6, এই দাগটা কিন্তু এবার নিচ্ছি 6, আর 6-এর এখানে নিব 0 থেকে 4, প্রত্যেকটা নিচে কিন্তু 4 থাকছে। ঠিক একইভাবে গ্লাসের মতো করে এটা দিয়ে আসছি। এবার ফুলের টবের ওপরেরটা একটু সৌন্দর্যটা আলাদা হয়, যেটা নকশা করা থাকে সেই জায়গাটা করে নেওয়ার জন্য আমি এখানে আগে একটু জায়গা কেটে নিলাম, এর মধ্যে নকশাটা করব। তার জন্য এই যে ফুলের টবের যেরকম বেঁকানো বেঁকানো যে জায়গাটা থাকে না মাটির টবে দেখছি না আমরা, ওরকম দিলাম, এটা পুরো করে দিলাম। ঠিক এই পয়েন্টে আমরা যখন স্কেল ধরবো, স্কেলটা যখন ধরবো মাথায়, স্কেল লাগবে না, স্কেল যখন ধরবো মাথায় রাখবো ঠিক এইভাবে ধরতে, এই পয়েন্টে ধরবো আর এই পয়েন্টে ধরবো, ধরে কিন্তু স্কেল ধরবো কিন্তু দাগটা নিব এখান থেকে, এই যে দাঁড়ালাম মনে হয়। আবার ঠিক এখান থেকে এইভাবে দাগটা নিব, এইভাবে। বুঝে গেছে? এখন ধরেন ফুলের টব আঁকছেন, আপনি এর মধ্যে ফুল গাছ সহ আঁকতে পারেন। ধরেন আপনি ফুল দিলেন, আপনি হচ্ছে আপনার মতো করে এখানে ফুল গাছটা আমি ঘাস ঘাস মতো দিয়ে দিলাম, তাহলে আপনি আপনার মতো করে জিনিসটাকে গুছিয়ে যেটা আঁকবেন সেটাকে সুন্দর করার চেষ্টা করবেন। যেটাই আঁকবো সেটাই সুন্দর। এখন তাহলে আমাদের বাসায় ব্যবহৃত তৈজসপত্রের মধ্যে সবকিছুর মধ্যে এখন আমরা কতগুলো জিনিস শিখে গেলাম। একই জিনিস অনুরূপ ভাবে আস্তে 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 আমরা কিন্তু আসছি। গ্লাস করছি, বালতি করছি, কাপ করছি, ফুলের টব করছি। এই কাপের মধ্যে আমাদের 3টা আছে, বাটি আছে, পিরিচ আছে, কাপ পিরিচ আছে, ফুলের সাজি আছে, বহুত কিছু কিন্তু থাকতেছে। তাহলে এমনকি আমরা ফুলদানি করতে পারি। ধরেন ফুলদানি, আমি মাপ ছাড়াই বলছি, ফুলদানি ধরেন ছোট করে একটা করলাম, ফুলদানি করছি, একটা টি মতো লিখে নিলাম নিচে, ঠিক এই ওপরে আর নিচে সমান দিলাম, এর অর্ধেক আসলাম, অর্ধেকের অর্ধেক আসবো আবার, অর্ধেক এসে এমন ভাবে একটা দাগ দিলাম, এখানে একটা এই যে ছোট দাগ দিলাম, এইটা দিয়ে ফুলদানি করব। এখান থেকে এই আসছি, এখান থেকে এই আসছি, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, এই 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 কিন্তু ফুলদানির স্ট্রাকচার হয়ে গেছে। এবার সুন্দর, এবার ঠিক করা হচ্ছে নিজের কাছে। ফুলদানি ছিল ছিল না? এই তো এখন মনে করেন কি আগে উল্লেখ ছিল, এবার আর উল্লেখটা নাই, কিন্তু এবার বলে দিয়েছে। এখন আপনার ওইগুলোর থেকে আপনাকে বেছে নিতে হবে যে আমি কোনটা আঁকবো, তাই না? আপনাকে এখন নিজে বুঝতে হবে যে কোনটা আমার তৈজসপত্রের মধ্যে পড়ছে, কোনটা কিসের মধ্যে পড়ছে, ব্যাস। এখন এইগুলো করছি, যে কোনো জড়বস্তু আঁকতে বলতে পারে, তখন আমরা এই তৈজসপত্রের মধ্যে থেকে কিছু একটা এঁকে দিলাম, জড়বস্তু হয়ে গেল। বুঝছেন? এবার একটা কথা বলি, এই যে আপনাদের হচ্ছে নিবন্ধনে আসে, দেখছেন অনেকে অনেক ভালো আঁকে কিন্তু চান্স পাইনি, জানেন এরকম কাউকে শুনছেন কখনো? কারণ ভালোই আঁকছে, আমি নিজেও জানি সে ভালো আঁকছে কিন্তু চান্স পাইনি। সবসময় প্রশ্নটা সুন্দর করে পড়বেন। আমার জানা মতে বেশিরভাগ সবার একটা ভুল হয়েছে, মা ও শিশুর যেটা ছিল না সেটা, এখন মা ও শিশুর ওইটা সবাই কি করছে, শুধু মায়ের কোলে শিশুরা আঁকছে খুবই সুন্দর করে, কিন্তু প্রশ্নে কিন্তু ছিল যে উপসর্গ সহ মায়ের কোলে শিশু আঁকতে। উপসর্গ সহ বলতে কি বোঝাচ্ছে? উপসর্গ কি আবার? উপসর্গ বলতে এইটাই তো কথা, এইগুলো তো সাধারণ নলেজ আমার থাকতে হবে। উপসর্গ সহ বলতে আপনি আপনি দেখেন কোশ্চেন আছে না কাছে, আপনি দেখেন ওইটা শুধুমাত্র কিন্তু মায়ের কোলে শিশুটা বলে নাই, দেখেন কোশ্চেনটা পুরো পড়েন। মায়ের কোলে শিশু বিদায় করে একটি চিত্র আমরা তো
শিশু বিষয় বিষয় করে, সরি, আমার উপসর্গ বলতে বিষয় করে, বিষয় করে বলতে বিষয়, অর্থাৎ টোটালি বিষয়টাকে ফুটাই তুলতে হবে একটা বিষয়। আপনাকে যদি শুধু বলতে মায়ের কোলে শিশু অঙ্কন করো, ব্যাস এতটুকু, মায়ের কোলে শিশু সহ একটা বিষয় চিন্তা, অর্থাৎ বিষয় যখন আপনাকে বসে, মায়ের কোলে যখন শিশুটা আছে, নিশ্চয়ই পাশে একটা খাবারের বাটি থাকতে পারে, একটা তেলের বোতল থাকতে পারে, সে একটা বিছানার করে বসে আছে থাকতে পারে, এটা একটা বিষয়বস্তু তুলে ধরতে বসে। এখন এই জিনিসটা অনেকেই বোঝে না। বাচ্চারা খাতে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা মাথায় রাখতে হবে। অতএব আমাকে কি চাচ্ছে কোশ্চেনটাতে, বুঝতে পারছেন? এই ভুলটা অনেকে করছে। এখন আমি এইটা কেন ক্লিয়ার হয়েছি, যে কজন চান্স পাইছে আমি প্রত্যেকে এটা জিজ্ঞাসা করলাম, আমি নিজেও সত্যি কনফিউজ ছিলাম যে আসলে ওরা কে কি করে কে কারা উঠছে, যারা টোটালি আসছে তারা, নাকি শুধুমাত্র যারা হচ্ছে মাইক্রো শিশু থেকে আসছে। তা আমি আমার এখানকার স্টুডেন্ট থেকে শুরু করে আমি যতজনকে পেয়েছি, প্রত্যেকে যারা পুরো ওই বিষয়বস্তু একটা উল্লেখ করে আসছে, প্রত্যেকেই টিকছে আমার জানা মতে। আমি যে কজন টিকছে আমি জানি সে কজনই ওইভাবে আসছে। তা যে কজন টেকে নাই, তারা প্রত্যেকের মুখে শুনছি ম্যাডাম খুবই সুন্দর লাগছে, কেন হয় নাই বুঝি নাই, অনেকে বলছিল না আন্দোলন করবো, এ করবো তা করবো। তো বেশিরভাগের আমি মুখে একটাই কথা শুনতে, যে ওরা ওই মায়ের কোলে শিশুটাই খুব সুন্দর করে রাখছে। 3,500, আমি মনে করলাম 3,000 মতো রাখবেন হয়, যেহেতু মাত্র এই যে ছয় মাথা সপ্তাহের খারাপ জন্য, শুনেন, ছয় আমি সপ্তাহের জন্য বলি, দেখি তো অবাক। আপনার হচ্ছে এখানে খাতা দেখছি ঢাকা ইউনিভার্সিটি টিচার, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি টিচাররা খাতা দেখছে। হ্যাঁ হ্যাঁ, সব ঢাকা ইউনিভার্সিটি মানে প্রাক্তন যারা রিটায়ার্ড হয়েছে বলেন বা কেউ হয়েছে তারা দেখছে। এখন একজন এক শ্রেণীর কিছু মানুষের এ ছিল যে না হচ্ছে অনেক জায়গা ফাঁকা, আমরা কভার করব। আর কিছু টিচার আছে যে মনে করেন আমরা আর্টিস্ট টিচার নিচ্ছি, আমরা আর্টিস্টই নিব, যারা ভালো আঁকে তাদের নিব, ঠিক আছে। অতএব ওই লাইন ড্রয়িং দেখে বোঝা যায়। আর একটা জিনিস মনে করেন, যে এত বছর ধরে হাতের করা, এখন একটা কথা কি, আমাদেরকে ধরে বোধে এনে তো কোর্সটাকে করাইতে আনে নাই। কোর্সটা তো তাদের জন্য যারা ছবি আঁকতে পারে, ঠিক কি না? তাই না? আমাদের তো মনে করেন খ্রিস্টানরাই নিয়ে আসছে, কিন্তু অরিজিনালটা বলা হয়েছে যারা ছবি আঁকতে পারে তারাই কোর্সটা করবে, এই সার্টিফিকেটটা শুধু তাদের দরকার একটা শিক্ষক হওয়ার জন্য, তাই না? অতএব এটা না যে না যে আর্টিস্ট না সে আসবে, মনে করেন আপনি ডাক্তারি পড়েন নাই কিন্তু আপনি ডাক্তারি করতে আসবেন, বিষয়গুলো হচ্ছে এরকমই, এটা তো হবে না। এখন কি, আবার আমি একটা কথা বলবো, কোনো কিছু অসম্ভব কিছু না, অসম্ভব। আর এটা আমার আমার হাতের কাজ, কাজ করবো আমার হাতে, তাই না? আমার হাতের কাজ, আমি পারবো, এটা অসম্ভব কিছু না। আর এর জন্য আপনি প্রতিদিন, এই যে আমি যে পেজটুকু করছি না, আপনার মনে হচ্ছে এ আমি কেন করবো, এ তো করার দরকার না, আমি তো পরীক্ষায় এইভাবে আসবো না, পরীক্ষায় আমার মানুষ আসবে, এটা আসবে সেটা। তা আপনি কি জানেন আপনি এগুলো পারলে আপনি মানুষটাই রাখতে পারবেন? ড্রয়িং এর কোনো সিলেবাস হয় না। ইজি হবে। ড্রয়িং এর কোনো, আপনার ড্রয়িংটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি মনে করেন, আমি একজন যদি আমার কথা যদি শুনতো, সে শুনে যদি তার ফলটা আমাকে বলতো যে ম্যাডাম আপনার কথা শুনে আমি এই ফলটা পাইছি, তাহলে আমি বুঝতাম। কিন্তু মেয়ের কথা কথা বলে কেউ শুনে না। আপনি এরকম 100 জিনিস আঁকা শিখেন, আপনি বাসায় যেয়ে আমার কথা শুনে একটা ডায়েরি, একটা পেজ রাখেন, পেজ রেখে আপনি একটা গ্লাস আঁকা শিখছেন না, আপনি গ্লাসটা লিখেন 1 নম্বরে, 2 নম্বরে যেটা আঁকছে আপনি এইভাবে 100 নর্মালি আঁকা শিখেন। আপনার এখন নিবন্ধ সিলেবাস ফলো করার দরকার নেই, আপনি ওইভাবে 100 শুধু আঁকেন। আপনি 100টা, মনে করেন আপনি এই চেয়ার দিয়ে টেবিল দিয়ে শুধু একটা ঘর দিয়ে শুধু গাছ দিয়ে আপনি এরকম 100 জিনিস আঁকেন। আঁকার পরে আপনি দেখবেন যে আপনি একটা জিনিস সামনে নিয়েছেন, ওইটা আপনি আঁকবেন, আপনার কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি ওই জিনিসটা সামনে রেখে আপনার মনের মধ্যে অটোমেটিক চলে আসবে, এটা এখান থেকে দাগ দিতে হবে, এটা এই করতে হবে, এটা এইভাবে আঁকতে হবে, আপনি অটোমেটিক্যালি পাবেন। একটা কথা আছে, অনেক বড় বড় টিচাররা একটা কথা বলছেন, যে ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে বৃত্ত, ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজ, এই জিনিস তিনটা যে আপনার কোনো স্কেল ছাড়া কোনো মাধ্যম ছাড়া যে আঁকতে পারবে, সে ড্রয়িং এর 90% সে শিখে যাবে। আর আর যে সামান্য বাকি থাকবে 10%, সেটা সৌন্দর্যের পরে এক একজনের মনে করেন যেটাকে বলা হয় যে প্রদত্ত কারো মুখ থাকে সেটার পরে, কিন্তু এই তিনটা জিনিস যে আঁকতে পারবে, বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ, এই তিনটা জিনিস যে আঁকতে পারবে, সে ড্রয়িং এমনিই ভালো করবে। অথবা এগুলা প্র্যাকটিস করেন, ভীষণ ভাবে প্র্যাকটিস করেন। আপনাদের যখন লাইন ড্রয়িং বলে, আপনাদের লাইন ড্রয়িং, আমি একটা কথা বলি, লাইন ড্রয়িং এ কখনো একটা ভুল করবেন না। সেটা হচ্ছে কি, যখন একটা দাগ দেন, ধরেন একটা দাগ দিচ্ছেন, দাগটা দিতে যে থেমে যে আবার দিচ্ছেন, কেউ কেউ কি করে, কি হয়, অনেকে অনেক ড্রয়িং অনেক ভালো করে, কিন্তু একটা কাজ করে কি জানেন, এই পেন্সিল দিচ্ছে আবার আসতেছে, এইভাবে ভাবে দাগ দেয়। ধরেন আপনি একটা জিনিস আঁকতেছেন, আপনি করেন এই কাজটা, যারা ড্রয়িং রেগুলার করেন না তারা এই কাজটা করে। ধরেন একটা দাগ দিচ্ছে, ধরেন একটা আম আঁকবে বা একটা বলি দিবে, কি করে, এরকম 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 এরকম। অথবা এই ধরেন ঘরই আঁকতেছে, সমান দাগ দিবে, এরকম যায় আবার যায় আবার যায় আবার যায়, এই পেন্সিলটা তুলে আর দাগটা দেয়, এটা করা যাবে না। আপনাকে শিখতে হবে একটানা দাগ দিয়ে, অনেক ক্ষেত্রে যতটা সম্ভব। অনেক ক্ষেত্রে নাকি টান দেওয়ার পর যখন ভর্তি হয় তখন একটু থামবে। সেটা আপনি থামেন, আপনাকে যতটা সম্ভব একটানা যাওয়া যাবে,
আপনি ধরেন এই যে ঘরের একটা দাগ গেছে, একটা দাগ আসছে, একটা দাগ আসছে, একটা দাগ আসছে, এই যে এইভাবে আমাকে একটা না, আপনি যখন দেখবেন, আপনি যখন আপনার দাগটা এলোমেলো হোক কিন্তু দেখতে ভালো লাগে, মনে করেন আপনি এই যে ঘর আঁকতেছেন, একটা দাগ দিলেন, এই দিলেন, এই দিলেন, এই দিলেন, আপনার সুন্দর না হোক কিন্তু জিনিসটাকে এলোমেলো লাগে না, এই জিনিসটাকে আপনি এলোমেলো লাগছে না, দাগটা কিন্তু আমাদের এদিকে বেরিয়েছে ওদিকে বেরিয়েছে, তা আপনি এই দাগটা আপনি আসতেছেন, এই যাচ্ছেন, আবার যাচ্ছেন, আবার যাচ্ছেন, এতটা সময় কেন নিব? আপনি শুধু ওপর দিতে যাবেন, তার মধ্যে পুরো ঘরটাই আঁকা শেষ হয়ে যাবে। ওই দাগটা দেওয়ার ভয় পাওয়া যাবে না। এই জন্য তো বলছি, পেন্সিলের দাগ এমন ভাবে দেওয়া শিখতে হবে যে প্রথম দাগটা যে দিবেন, এই দাগটার পর থেকে কমপক্ষে 50 বার এইভাবে আপনি দাগ দিবেন, দেওয়ার পরে আপনার পেছন পেজে কোনো দাগ পড়বে না, কোনো ছাপ পড়বে না। স্মুথ ভাবে পেন্সিল ধরা শিখতে হবে, বুঝছেন? স্মুথ ভাবে পেন্সিল ধরা শিখতে হবে। এই ট্রিক্স গুলা কিন্তু অনেক সময় ভাইবা বোর্ডে কাজ করে। যখন এই ধরনের ভাইবারিতে যায়, ভাইবাতে একটা কোশ্চেন থাকে, আর এত স্টুডেন্ট যাবে, কতক্ষণ ধরে ভাইবা নিবে, তাই না? ভাইবার কিছু ট্রিক্স থাকে। তো হয়তো বা খুব সিম্পল একটা জিনিস জিজ্ঞেস করবেন আপনি, আপনাকে যদি আপনি বাচ্চাদের নিবেন, অথবা আপনি বাচ্চাদের সেখানে একটা ট্রিক্স বা কোনো কিছু আপনাকে এইটা বলতে পারে, আপনি কোনো মাধ্যম ছাড়া একটা বৃত্ত দেন, তা আপনি যদি না জানেন আপনি কি করবেন, চেষ্টা করবেন হাত দিয়ে একটা বৃত্ত দেওয়ার, তাই না? আপনি এইভাবে চেষ্টা করবেন হাত দিয়ে, কিন্তু এই বৃত্তটা কিন্তু যতই সুন্দর হোক, আমাদের দেখা গেছে বেশি বড় করতে গেলে অ্যাকুরেট হচ্ছে না। তখন আমি আপনি মনে হয় ক্লাস করছেন না, পেন্সিল দিয়ে বৃত্ত দিয়ে শিখাইছি, দেখছেন না? তো আপনি একটা ট্রিক্স জেনে আসেন, ওইটা প্র্যাকটিস করে রাখবেন। আপনি হয়তো মনে হচ্ছে আমি জেনে আনছি জায়গা মতো যে দেখাই দিব, সেটা কিন্তু হয় না। আপনাকে এখন ওই কিছু কিছু প্র্যাকটিস হাতে রাখতে হবে, যেগুলো আমি ফিউচারে কাজে লাগাইতে পারবো। বুঝতে পারছেন? তাহলে আবারও বলছি, আমাদের যে আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা বসছিলাম, হ্যাঁ, যে ড্রয়িং এর যে সাবজেক্টটা নিয়ে আজকে বসছিলাম, সেটার মধ্যে তৈজসপত্র ছিল, হয়ে গেছে। তারপর হচ্ছে ধরেন প্রকৃতি অনুশীলন, আমি প্রকৃতি অনুশীলনের মধ্যে গাছ গাছালির মধ্যে কিন্তু আমরা গাছ গাছালি সব আঁকতে পারি না? কিন্তু কথা বলেন, ধরেন গাছপালা, ফুল, লতা পাতা, এগুলো সব আমরা আঁকতে পারি না? এরকম বিদ্যালয়ে চান্স পেয়েছিল জি ম্যাম। একজন চান্স পেয়েছিল অনেকে, মানে কেন কিরকম কিছু আমাদের সে ফেসবুকে আর কি। এটা আমি বলতে পারবো না। এত এরকম ভালো করবে বলে আমার মনে হয় না। যদিও বা করে থাকে কোনো সহৃদয়বান অনেকে টিচার দিছে, দোষ দেয় অনেকে। অনেকে সহায়তাবান টিচার যদি থেকে থাকে, ওই যে বললাম না দুই ভাগ আছে, একজন একটা শ্রেণী টিচার হয়তো মনে করছে যে না আমি অনেক জায়গা ফাঁকি আছে কিছু স্টুডেন্ট নিয়ে, যে তাদের সেই একটা বয়স চলে আসছে, অনেকের ভেতরে একটা সে কাজ করে না। বুঝতে পারে ওটা ভাইরাস না, বুঝতে পারে। কথার কথা, কথার কথার কথা একটা, যে অনেকের মধ্যে এই ফিল্ডটা কাজ করে যে এই জন্য নিবো কিনা, এই জন্য নিবো কিনা, এরকম একটা কাজ করে, হতে পারে সেই ক্ষেত্রে হইতে পারে। বিষ খেতে হবে গামছায় নিয়ে হয়ে যাবে অন্য কথা লিখবো না। নোটসটা যাওয়ার সময় শাহজাহানের থেকে নিয়ে নিন, হ্যাঁ? হ্যাঁ সেটা তো ভালোই। আর গেছিলাম একবার ভারতে গেছিলাম, তো দোকান বন্ধ। তা হয়নি, ভালোই না আলাদা কিন্তু। না, সেটাই। ওই তো তুমি আছে করতে লাগে আর 5 মিনিট করার দেখি। তাহলে একটু সিলেবাস গুলো দেখবেন, আছে না সিলেবাস আপনাদের কাছে? এটা না না, টোটাল সাবজেক্টের যে সিলেবাসটা আছে, সিলেবাস গুলো একটু দেখবেন নিজেরা। তারপরে পরিপ্রেক্ষিত হয়ে গেছে, ফিগার স্যার পড়াইতে হয়ে গেছে, তারপরে ভূদৃশ্য আছে, আর হচ্ছে মানবিকা, মানবিকা তো স্যার পড়াইছে, এখন ধরেন বাকি আছে ভূদৃশ্য। তা ভূদৃশ্য আমাদের করা হয়ে গেছে না? আমরা তো দৃশ্য অনেক করছি। নিজের একটা দৃশ্য, নিজের সবাইদের একই দৃশ্য আঁকবো না, এক একজন এক এক রকম আঁকবো। আমি শহরের দৃশ্য দেখিয়েছি, প্রাকৃতিক যে কোনো দৃশ্য, গ্রামের দৃশ্য, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে উম, মাধ্যম পেন্সিল কালি তুলি। এবার দেখেন, আমাদের এই সাবজেক্টটাই কিন্তু ড্রয়িং সাবজেক্টে কোনো কালারের কাজ নাই। এই সাবজেক্টটাতে কোনো কালারের কাজ আছে, এই সাবজেক্ট কিন্তু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি মনে করি এই সাবজেক্টটা যদি পরিপূর্ণভাবে করে রাখেন, এটা আপনাদের নিবন্ধন প্রস্তুতির ড্রয়িং এর জন্য 50% না 60% কাজে দিবে। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো এই সাবজেক্টে সবাই খুব গুরুত্ব সহকারে করবেন, ভীষণভাবে গুরুত্ব সহকারে এই সাবজেক্টটা করবেন।
আর এই সাবজেক্টটা করা থাকলে পরের সাবজেক্ট গুলোও তো হয়ে যাচ্ছে। পরে আপনাদের যে সাবজেক্টে যে যা আছে, যে আপনাদের হচ্ছে ওয়াটার কালার, প্যাস্টেল কালার, আর হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে? ওটা হচ্ছে 12-12-4। ওই সাবজেক্টে যে স্টিল লাইফ আছে, আপনাদের যে কোনো জড় জীবন আছে, ঠিক আছে? এগুলো কিন্তু এই যে আমরা যে জড় জীবন গুলো করতেছি, স্টিল লাইফ, এগুলোকে যে আমরা করতে পারি, এটাকে স্কেচ করতে পারি সবকিছু, এটা হচ্ছে কম্পোজিশনের মধ্যে পড়তেছে। কম্পোজিশন হচ্ছে ফিগার কম্পোজিশন আছে, আর একটা হচ্ছে ধরেন আমরা কম্পোজিশন কয়রকম করি, ফিগার কম্পোজিশন করে, যেরকম হচ্ছে আমাদের স্যার যেটা করাই দিয়ে গেছেন, এই হচ্ছে ফিগার কম্পোজিশন কিন্তু স্যার করাই রেখে গেছেন, ফিগার কম্পোজিশন স্যার করাই রেখে গেছেন, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এই সাবজেক্ট, এবার এই আরেকটা সাবজেক্টে আছে হচ্ছে স্টিল লাইফ। স্টিল লাইফের পর থেকে, হ্যাঁ, যেটা আপনাদের স্টিল লাইফে হচ্ছে যে কোনো জড় জীবনের যে হচ্ছে এটা করতে কম্পোজিশন, সেগুলো তাহলে এইগুলো দিয়ে আমরা করতে পারতেছি। আমরা পাশাপাশি দুইটা চেয়ার দিয়ে অথবা একটা চেয়ার দিয়ে একটা টেবিল সামনে দিয়ে আমরা করতে পারি, একটা কম্পোজিশন হয়ে যাচ্ছে। জড় ফিগার মানে তো দেওয়া এটা কম্পোজিশন হবে তখন আবার কি আলাদা কিরকম? কম্পোজিশন বলতে আপনার ফিগার ফিগার কম্পোজিশন কম্পোজিশন মানে কি? বলে একাধিক মানুষ একসাথে আছে, ও এটা একাধিক। কম্পোজিশন, একাধিক। এবার মনে করেন যে আপনার কম্পোজিশন এই যে হাতটা থাকে না, ধরেন শুধু হাত পা সবকিছু মিলায়ে একটা কম্পোজিশন। ধরেন আপনি একটা হাত আঁকলেন, একটা পা আঁকলেন, দুইটা দুইটা দিয়ে একটা কম্পোজিশন হয়ে গেল, ঠিক আছে? এগুলো আঁকবে যে যে অঙ্গ প্রত্যঙ্গটা ভালো আঁকতে পারবে। এখন একাধিক লাগবে, মেন কথা একাধিক লাগবে, একটা বেশি লাগবে কম্পোজিশনে সবসময়। হ্যাঁ, একটা দিয়ে কখনো কম্পোজিশন হবে না, আমাদের একাধিক লাগবে, একের অধিক দিয়ে কম্পোজিশন করব। আর হচ্ছে জল রঙের কাজ আছে আপনাদের, প্রাকৃতিক দৃশ্য, জড়জীবন। এখন আমার একটা কথা, আমাদের এখানে তো ওই চারটা নাই যে জল রঙের কাজ করতে হবে, ঠিক আছে? জল রঙের কাজ করতে হবে না, আগে আঁকানোটা শিখেন, যেটা ফিউচারের জন্য লাগবে সেটাই করে আগে আঁকানো শিখেন, জল রঙের কাজের এখন প্রয়োজন নাই। আচ্ছা, আপনার একটু সিলেবাস যদি কারোর সামনে থাকে সিলেবাসটা দেখতে থাকেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন। আজকে আজকে কিন্তু দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি আমরা, শুধুমাত্র হচ্ছে বিষয় কোড হচ্ছে 12-12-3 আর 12-12-4। 12-12-3 হলে 12-12-4 হচ্ছে 12-12-4-এ শুধু রঙের কাজ আছে, ঠিক আছে? আর বাকি কিন্তু সবকিছু এর মধ্যে থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, এবার আমি আর একটু আমাদের হচ্ছে সময় কথা যাই না, তবু আমি একটু আগের বিষয়গুলোতে যাই। আহ শুধু তো লেখা আসছে, ঠিক আছে এখানে। শেষ করে দিতাম, নোট কি রেডি হয়েছে? তা নোট আসেনি তো, এটা তো ওপেনই হচ্ছে না, এটা তো ওপেনই হচ্ছে না, দেখেন আপনি কি দিয়েছেন, গ্রুপেও তো এরকম আসেনি তো, দেখেন না। ওটা দিলে আমি নোটটা নিয়ে একটু কথা বলে তাই যাইতাম। স্যারের ক্লাস আছে নাকি? ও, ইংলিশ স্যারের ক্লাস আছে। আপনাদের পরে কিন্তু ইংলিশ ক্লাস আছে।
এটা আপনাদের নোটটা নিয়ে আলোচনা করেই ক্লাস শেষ করব। বাসা কোথায় আপনার? আমার আসলে আশা শুনি। আর বগুড়ার দিকে না আরো অনেক ভিতরে, মানে কাছে না অনেক দূরে, চিনি না আর কি। কাছাকাছি না, ওইদিকে প্র্যাকটিস আর কার্তিক আর কে তো অনেক তার খুলনা। কখন তার স্যার বাড়িতে গেল, এমনি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তা আসেন কোন দিক দিয়ে তাহলে? ওইখান থেকে দরকার সুবিধা পাবো, তো ওইখান থেকে পূর্ব এসে একটি পূর্ব মোড়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ভুটানের মধ্যে আর তারপরে কাছে গিয়ে চলে এসেছি। হুম। এখানে তো আছে বাসা, জায়গাটা আসলে আমি মাঝে মাঝে আসি। ও এখানে এখানে বাসা আছে? এখানে ভালো লাগে। ও আচ্ছা, এখানে বাসা কি ভাড়া দেন নাকি? ভাড়া দেওয়া আছে না। আর হুম। টাকা আছে এখানে। এই হ্যাঁ। 15 আসেন। আমি ও আচ্ছা বৃহস্পতিবার আচ্ছা। আপনি কোনোটা হ্যাঁ দিয়ে হ্যাঁ রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাসা কোথায় বললেন এখানে? সন্ধ্যাবেলা সামনে। সমর্থ, সুন্দর জায়গায় বাসা তো তোমার। এই যে তো কাছাকাছি ঘুরতে ফিরার এখানে হ্যাঁ, তোমাদের বাসা তো অনেক সুন্দর জায়গায়। ক্রিয়েটিভ গেছিলাম, তারপরে সকাল কম্পিউটার গেছিলাম, কাছাকাছি বহুদূর সোজা আসা যায় হ্যাঁ স্টেডিয়াম হ্যাঁ পার্কে হ্যাঁ হ্যাঁ। চলে আসি। এটা তো সুন্দর জায়গায় বাসা তো। আমার তো ওরম জায়গায় বাসা হলে আমি কিছুই করতাম না। রোডের ধারে একদম। হ্যাঁ, ওরম জায়গায় বাসা হলে আমি কিছুই করতাম না। আমি যেগুলো চাকরির পিছনে দৌড়াতাম না। তাই না সিরিয়াসলি, ওরকম জায়গা যদি আমার থাকতো আমি চাকরির পিছনে কখনো দৌড়াতাম না। আমারও সার্ভিস চিন্তা ছিল না ম্যাডাম, আগে কোর্ট কাছারি করা চিন্তা ছিল, তো মা পরীক্ষা টিকা দিতে পারলে এই সমস্যা। কিন্তু মা চাই যে হচ্ছে। আমার বললো পরীক্ষা টিকা দিতে, তাই ও আচ্ছা আচ্ছা। দেখি করে legal ভাবে নিশ্চয়ই কাছে সমস্ত আছে আর আচ্ছা, বুঝতে পেরেছি। একটু বোঝাই দিয়ে চলে যাই। আচ্ছা, আমরা অনলাইনে আছি যারা, তারা একটুখানি হচ্ছে আমরা গ্রুপে যান, গ্রুপে যেয়ে দেখেন আপনাদের একটা নোটস দেওয়া হয়েছে। দেখছেন কেউ? জি ম্যাডাম, দেখছি ম্যাডাম। আচ্ছা, গ্রুপে যান, গ্রুপে একটা নোটস দিচ্ছে, আমি নোটসটা নিয়ে কথা বলে শেষ করি। আচ্ছা, আমি শুরু করলাম। আমাদের মনে করেন আপনাদের এই নোটসটাতে প্রথম 6 দাগ পর্যন্ত দেখবেন বিশাল বিশাল কোশ্চেন। এটা দেখেই যেন আবার ভয় পেয়ে যেন না, কারণ এই ছয়টা যে কোশ্চেন আছে, এই ছয়টাই কিন্তু আপনাদের অধ্যায়। এই সাবজেক্টের অধ্যায় হচ্ছে 6টা। তার মধ্যে প্রথমে ধরেন লিওনার্দো দা ভিঞ্চি। আমি এখানে মনে করেন লিওনার্দো, আমি যদি প্রশ্ন আকারে দিতাম তাহলে আমি বিস্তারিত দিতাম না, আপনাদের অনেক কিছু মিসিং হইতো। এখন মনে করেন হয়তো মনে হবে আমি কোশ্চেন দিই নাই, কিন্তু দেখেন আমি প্রথমে জন্ম দিয়ে প্যারা করে দিয়েছি যে জন্ম। আপনাকে যদি কোশ্চেন আছে যে লিওনার্দো দা ভিঞ্চির জন্ম কত সালে বা তার শৈশব জানতে চাই, আপনি কিন্তু ডিগ্রি দিতে পারছেন তার জন্ম সম্পর্কে কত, আপনি ওখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? এখন এইটা যদি 1 নম্বরে আসে, আপনি শুধুমাত্র তার জন্ম সালটা উল্লেখ করে দিলেন। এখন কেউ আছে একটু সুন্দর করে লেখে তার জন্মটা কোথায় হইতে সেটা দিয়ে সাল লিখে, এটা নিজের রুচিবোধের ব্যাপার যে আমি কোশ্চেনটা কিভাবে লিখবো। তারপরে হচ্ছে তার শৈশব জীবন আছে। এখন যদি আপনার লিওনার্দো দা ভিঞ্চির জীবনীটা সংক্ষেপে লিখতে বলে বা তার পরিচয়টা সংক্ষেপে চাই, তখন কিন্তু আপনি জন্ম, তার শৈশব জীবন, তার শিক্ষা জীবন, তার পেশা জীবন, এগুলো লাগবে। আমার এখানে হয়তো একটু প্লট আকারে আছে, আমার 10 লাইন থাকলে আপনি সেখান থেকে 10 লাইন পড়লে, আমরা যদি 10 লাইন পড়ে যাই, 5 লাইন অটোমেটিক আমরা লিখতে পারবো না, বা 3 লাইন তো লিখতে পারবো। ঠিক আছে? গল্পের আকারে এই শিল্পীর জীবনীটা আপনারা পড়বেন, লিওনার্দো দা ভিঞ্চির টোটাল জীবনটা পড়বেন, তার পেশা জীবনটা কোথায় ছিল সেটা পড়বেন, সে কত সাল থেকে কত সাল পর্যন্ত পেশা জীবন ছিল, এগুলো সবকিছু উল্লেখ করা আছে। তারপরে হচ্ছে তার হচ্ছে বিখ্যাত কিছু চিত্রকর্ম, মূল ফোকাসটা দিবেন হচ্ছে এই একটা জায়গায়, এটা যেন কোনোভাবে মিস না যায়।
তার বিখ্যাত চিত্রকর্ম কোনগুলো ছিল সেইগুলো মুখস্থ করবেন। তার মধ্যে মনে করেন উল্লেখযোগ্য হচ্ছে মোনালিসা। আমাদের কিন্তু একটা কোশ্চেনই আসতে পারে শুধুমাত্র মোনালিসা নিয়ে, অতএব এটাকে আমরা এক লাইনে পড়বো? কখনোই না। মোনালিসা সম্পর্কে পুরোটা পড়বো। যদি ধরেন মোনালিসা আমাদের পূর্বে একবার আসছে, যদি এবার মোনালিসা না দিয়ে তার উল্লেখযোগ্য যে দ্য লাস্ট সাপার আছে সেটা আসতে পারে, ভার্জিন অফ দ্য বক্স আসতে পারে, তার এই যে বিখ্যাত কিছু চিত্রকর্মের প্রত্যেকটার নাম এখানে তুলে দিয়েছে, আপনারা এইগুলা পড়বেন। এগুলা কিন্তু শুধুমাত্র আজকে না, এটা আপনার নিবন্ধন পর্যন্ত যাবে। অতএব মাত্র 6টা জীবনী, এই 6টা জীবনী টোটালি পুরো মুখস্থ করে ফেলবেন, এটা আমার অনুরোধ করতেছি আপনাদেরকে। ঠিক আছে? এইভাবে ধরেন দীনবন্ধুর জীবনী যে শিল্পগুলো নিয়ে, তারপরে ধরেন আমাদের হচ্ছে, তারপরে আছে হচ্ছে রেমব্রান্ড আছে। রেমব্রান্ডের হচ্ছে জন্ম, তার হচ্ছে তার শৈশব থেকে শুরু করে তার জীবনের প্রত্যেকটা জিনিস, রেমব্রান্ড স্বভাবে কেমন ছিলেন, আমি কিন্তু প্রত্যেক উল্লেখ করছি, যেগুলো আপনাদের হয়তো লেখারও প্রয়োজন হবে না, কিন্তু এগুলা পড়ে নিবেন। তার জীবনী, তার স্বভাব কেমন ছিল, রেমব্রান্ড কি অনুপ্রাণিত করেছিলেন, বা হচ্ছে রেমব্রান্ডের ছাত্র সংখ্যা কতজন ছিল, যে এইভাবে আপনি এগুলা ডিটেল সুন্দর করে গল্পের আকারে পড়ে যাবেন। তার চিত্রকর্মগুলো কিসের মাধ্যমে আঁকা হইতো, তার বিখ্যাত চিত্রকর্মগুলো, ঠিক আছে, এগুলো টোটালি পড়বেন। এমনকি প্রত্যেকটা শুরু করছি জন্ম দিয়ে, শেষ করছি মৃত্যু দিয়ে, এইগুলা ডিটেলস পড়বেন। প্রয়োজনে দিনে একটা করে নেন, একজন করে যদি শিল্পীটা পড়েন, আপনার এক সপ্তাহে একটা সাবজেক্ট শেষ হচ্ছে না? এখন আমি বলি, আমাদের একটা সপ্তাহ সময় আছে, আমি হচ্ছে আপনাদেরকে লিওনার্দো দা ভিঞ্চিটা পড়া দিয়ে যাব। লিওনার্দো দা ভিঞ্চি পড়া দিব, আমি লিওনার্দো দা ভিঞ্চি থেকে আমরা কোশ্চেন করব, দেখবো কে আগে উত্তর দিতে পারে। আমরা নেক্সট ক্লাসটা এইভাবে দিব, আমি মৌখিক ছোট ছোট কোশ্চেন করব, কে আগে উত্তরটা দিতে পারে আমি দেখব। আমার যদি মনে হয় আমি কোনো ওয়ার্ড কোশ্চেন দিতে চাই, তখন আমি দিব, সেটা আপনারা লিখে গ্রুপে পোস্ট করবেন। কি পারবেন করতে? আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ক্লাসে ধরবো, আর আমি আপনাদেরকে একটা জীবনী পড়তে দিব, আমি আমার মতো কোশ্চেন দিব, নিজেদের মতো করে উত্তর তৈরি করবেন একটা জীবনী পড়ে। তারপরে মনে করেন আমি এবার যদি লাস্টে 6 নাম্বার পর্যন্ত, আপনারা এবার যদি একটু 7 দাগে চলে যান, সোজা একদম 7 দাগে চলে যান, আমি 7 দাগ থেকে জাস্ট বলে দেবো 7 দাগে কি আছে। কারণ আমাদের 6 নাম্বার পর্যন্ত হচ্ছে, 6 দাগ পর্যন্ত আপনার পুরো সিলেবাস, আর 7 দাগ থেকে কিন্তু দেখবেন প্রত্যেকটা কোশ্চেনের পাশে কিন্তু লেখা আছে 2023। কারণ আপনারা কোশ্চেন খুঁজে না 2023 সালের কোশ্চেন, 2023 সালের কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? আপনাদের দেখবেন 7 দাগ থেকে দেখবেন কোশ্চেনের পাশে পাশে লেখা আছে 2023, তার মানে এটা হচ্ছে 2023 সালের কোশ্চেন। যে কোনো একটা কোশ্চেনের পাশে মেবি 2023 সাল লেখা নাই, যেরকম হচ্ছে কার চিত্রকর্ম নিয়ে আদম সুরত করা হয়, এইটার পাশে 2023 সাল লেখা নেই, কারণ এটা 2023 সালে পড়ে নাই, এটা আমি দিয়ে রাখছি। আপনারা ডিটেলস না পড়লে আমি কোনো সাজেশন দিব না, আপনারা এইটা পড়বেন, আমি সাজেশন দিব। আর এই 6টা পড়লে যে কোনো কোশ্চেন লিখতে পারেন, দেখবেন 2023 সালের যে কোশ্চেন গুলো তার উত্তরগুলো সব ওখানেই আছে। আমি দেখবেন যে কোশ্চেনের পাশে পাশে লিখে রেখে দিয়েছি যে 4 নং-এ উত্তর আছে, 1 নং-এ উত্তর আছে, উত্তরগুলো ওখানেই আছে। অতএব ওইগুলা পড়লে কিন্তু যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারছি। অতএব আমি আবার বলছি, যারা বারবার কোশ্চেন খোঁজার চেষ্টা করেন 2023 সালে এই সাবজেক্ট কোশ্চেন কিছু, আমি কিন্তু 7 দাগ থেকে শেষ পর্যন্ত 2023 সালে কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া আছে, কোশ্চেন সহ অ্যান্সারটা দেওয়া আছে। বুঝতে পারলাম? অতএব আপনাদের পড়া থাকলো এই শীটের 1 দাগ, লিওনার্দো দা ভিঞ্চি শিল্পীর পরিচয়, শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।